নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা বন্ধের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি। এবং মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম দফা উপজেলা নির্বাচনের প্রচারণা, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ইসির ব্যাপক প্রস্তুতি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সুন্দরবনের আগুন পুরোপুরি নিভে গেছে বলে দাবি করা যাবে না। সুন্দরবনের আগুন কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সুন্দরবনের আগুন নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, সুন্দরবনে যে আগুন লেগেছিল সে আগুনের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই বিষয়ে অবহিত করেছেন। স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি ও নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধের দাবিতে পদযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বিশ্বব্যাপী ছাত্র সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলন শুরু করেছে তার প্রতি সংহতি প্রকাশ করেই এই প্রতিবাদ দাবি করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। বিস্তারিত দেখুন রকি মানিকের রিপোর্টে। আর কত মানুষ মরলে বিশ্ব সম্প্রদায়ের বিবেক নাড়া দিবে? আর কত মানুষ বাস্তুচ্যুত হলে থামবে ইসরায়েল? ফিলিস্তিনের গণহত্যা ইতিহাসের সবচেয়ে বর্বর গণহত্যা। ইসরায়েলের আগ্রাসনের গেল ৬ মাসে নারী শিশু করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ফিলিস্তিনের মুক্তির দাবিতে এই কর্মসূচি। মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান শিক্ষার্থী আন্দোলনে আমরা সংহতি প্রকাশ করার সঙ্গে সঙ্গে একই সঙ্গে ফ্রিডম অব এক্সপ্রেশন, একাডেমিক ফ্রিডম যেন রক্ষা করা হয়। যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন অনতিবিলম্বে মুক্তি দেওয়া হয়। পদযাত্রায় যোগ দিতে পতাকা, ব্যানার, প্লেকার্ড নিয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলের নির্মম হামলার প্রতিচ্ছবি তুলে ধরা হয়। I was just roaming around here and I also support Palestine. I support freedom of Palestine. Yeah, I'm with Palestine. আমরা চাই যে ফিলিস্তিন মুক্তি থাকবে, ফিলিস্তিন স্বাধীনতা থাকবে। এটা আমরা চাই, আর এটা ইনশাআল্লাহ হবে। আগ্রাসন বন্ধে শিক্ষার্থীরা জোরালো কণ্ঠে স্লোগান দেন, ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করেন। ইসরায়েলি যে আগ্রাসন এইটা বন্ধ হোক এবং একেবারে যাতে চিরতরে বন্ধ হোক। আমরা আগে থেকে দেখতেছি বন্ধ হচ্ছে আবার শুরু হচ্ছে, এরকম যাতে না হয়। আমরা চাই প্যালেস্টাইন ফ্রি হোক, তাকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। বিশ্ব নেতারা এই আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেবে এমনটা দাবি সবার। এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আজ সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আরও ৬ দিন দেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে চট্টগ্রাম নগরীতে বেলা ৩টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরুর পর ১ ঘন্টার মধ্যে নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। সোমবার বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত টানা ১ ঘন্টার বৃষ্টিতে নগরীর নিচু অঞ্চলগুলো পানিতে তলিয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর চকবাজার, চাঁদগাঁও, আগ্রাবাদ ও খুলশীর ওয়ারলেস এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। নালাগুলো দিয়ে পানি না নামায় সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আগামী 5 জুন অনুষ্ঠিত হতে যাওয়া ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি জানান, 7 জানুয়ারি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দেয়া এক শিটে 49% ভোট গ্রহণের কথা বলা হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল সর্বোচ্চ ভোট পেয়েছেন বলে দেখা যায়। কিন্তু পরে নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করা হয়। এর বিরুদ্ধে নজরুল ইসলাম হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন। 1 ফেব্রুয়ারি হাইকোর্ট বিবাদীদের নোটিশ ইস্যু করে গ্যাজেট স্থগিত করেন। পরে অবশ্য আপিল বিভাগ গ্যাজেট স্থগিতের আদেশ স্থগিত করেন। এর মধ্যে আব্দুল হাই ইন্তেকাল করেন। এখন নিয়ম হচ্ছে বিজয়ী প্রার্থী মারা গেলে আবেদনকারীকে বিজয়ী ঘোষণা করা। সেটা না করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এবার উপজেলা নির্বাচনের খবর। প্রথম ধাপের 152 উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ। ভোট গ্রহণ হবে 8 মে। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট শেষ সময়ে প্রচার প্রচারণা। অন্যদিকে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে চায় কমিশন। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে নির্বাচন হতে যাওয়া উপজেলাগুলোর পথঘাট। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রচার প্রচারণায় বাধা এবং ভোটের পরিবেশ রয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগও রয়েছে। প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরাও। নির্বিঘ্নে ভোট দিতে চান ভোটাররা। শান্তিপূর্ণ ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। যাচ্ছে অন্যান্য সংবাদে। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সৈনিক লীগের প্রতিটি নেতাকর্মীকে আরও উদ্যমী হতে হবে এবং সবাইকে দল ও দেশের কল্যাণে কাজ করতে হবে। রাজধানীর কয়েকটি থানায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন রকিব মানিকের আরও একটি রিপোর্টে। রাজধানীর রামপুরা, বাড্ডা, তেজগাঁও শিল্পাঞ্চল থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির ঘোষণা উপলক্ষে এ আয়োজন। রামপুরা থানায় ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ সাইফুল ইসলামকে আহ্বায়ক করে 37 সদস্যের কমিটি ঘোষণা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তার নামে সংগঠন, মাননীয় প্রধানমন্ত্রীর অন্তরের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। আমরা কিন্তু সংগঠনে যাইয়া কোনো দুর্নীতি, চাঁদাবাজি এবং নেশাখোর তাদেরকে ভালো করার জন্য এই সংগঠন, আর এলাকার গরিব মানুষের সহযোগিতার জন্য সংগঠন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, জামাত শিবিরের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে। এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে যেভাবে এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু সৈনিক লীগ এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগ করছি এবং করব। যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। পরে বাড্ডা থানায় মাসুদ রানাকে আহ্বায়ক করে, খিলকেত থানায় ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদকে ও তেজগাঁ শিল্পাঞ্চলে শামসুর রহমান স্বপনকে সভাপতি করে কমিটি দেওয়া হয়। আমাদের ধর্ম হইব মানুষের সেবা। যে যে ধর্মের হোক তাকে শ্রদ্ধা করব, মানুষকে সেবা করব। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কোনো ধর্ম নিয়ে কথা বলতে না করছেন। আমরা চাই আমাদের আগামী দিনগুলোতে জাতির পিতার জন্য আমরা দোয়া করব। আল্লাহ, তুমি তার টঙ্গিপাড়া জন্ম দিয়েছিলে, সেই জন্য আমরা পেয়েছি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার AK মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাল মামুন ও মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর পশ্চিমাঞ্চলের মানুষের জন্য নতুন চমক নিয়ে আসছে বাংলাদেশের আধুনিক রিয়েল এস্টেট ব্যবসার আইকনিক ব্র্যান্ড রূপায়ণ সিটি। মোহাম্মদপুরের বসিলায় রূপায়ণ সিটি নিজস্ব তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ও বিশ্বমানের শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স। রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক অভিজাত লাউঞ্জে এই সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়।
আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং অপরপক্ষে ইমরান হোসেন ও ইজাবিল হোসেন ইমন চুক্তিতে সই করেন। বিস্তারিত দেখুন বাতেন বিপ্লবের রিপোর্টে। জন্মলগ্ন থেকেই দেশের মানুষের জীবনধারার মান উন্নয়নের সংকল্পে আধুনিক উদ্ভাবনী চিন্তাধারাকে লালন করে এগিয়ে চলছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় রাজধানীর পশ্চিমাঞ্চলের নাগরিকদের কেনাকাটার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দিতে মোহাম্মদপুরের বসিলায় রূপায়ণ সিটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স। রোববার রাজধানীর গুলশানের এক অভিজাত লাউঞ্জে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং অপরপক্ষে ইমরান হোসেন ও ইজাবিল হোসেন ইমন চুক্তিতে স্বাক্ষর করেন। রূপায়ণ সিটির এই কালজয়ী উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে নিজেদের ধন্য মনে করছেন ভূমি মালিকরা। মালিকদের প্রতিনিধি ইমরান হোসেন জানান, নিরাপদ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মপরিসরে চোখ বুলিয়েছেন তিনি। সবশেষ রূপায়ণ সিটি উত্তরার নান্দনিক পরিবেশ তার স্বপ্নের সাথে মিলে গেছে। আমার সাথে মোটামুটি বাংলাদেশের যে রেপুটেড যে কোম্পানিগুলো আছে তাদের সাথে আমার যে প্লেসটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তাদের সাথে। যখন আমি কথা বললাম, কিন্তু আসলে যখন আমি রূপায়ণ সিটির অর্গানাইজেশনের সাথে কথা বললাম এবং ওনাদের বিভিন্ন প্রজেক্ট, বিশেষ করে উত্তরাতে যে প্রজেক্টটা আছে ওইখানে যাওয়ার পরে তাদের ওইটা দেখার পরে আমার ভিতর থেকে একটা আসলে অনুভূতি জেগেছে। এ সময় রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটি দেশের সর্বাধুনিক শপিং মল ম্যাক্সাস দ্য মল অব বাংলাদেশ নির্মাণ কাজ শুরু করেছে রূপায়ণ সিটি উত্তরাতে। তারই ধারাবাহিকতায় আরও একটি অসাধারণ শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স নিয়ে দেশের আবাসন খাতকে এগিয়ে নিয়ে যেতে চায় রূপায়ণ সিটি। ঢাকা সিটির পশ্চিমে আপনি মোহাম্মদপুর, শ্যামলী, লালমাটিয়া একটা বিশাল জনগোষ্ঠীর বসবাস, কিন্তু আমরা দেখলাম ওখানে প্রপার কোনো শপিং মল কিংবা কমার্শিয়াল কমপ্লেক্স ওখানে গড়ে ওঠেনি, যেখানে এত বড় জনগোষ্ঠী, ইভেন কি আপনার কেরানীগঞ্জের অনেক লোকজন এখান থেকে মুভমেন্ট করে, তাদের প্রপার শপিং কিংবা এন্টারটেনমেন্ট নেসেসিটির অ্যাকচুয়ালি ফুলফিল করার মতো কোনো ধরনের স্থাপনা ওখানে কেউ করে উঠে নাই। তো ওই রেসপন্সিবিলিটির দিক থেকে চিন্তা করেই একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি, যেটা মাল্টি স্টোরিড শপিং মল কাম কমার্শিয়াল কমপ্লেক্স, খুব আইকনিক একটা প্রজেক্ট আমরা ওখানে তৈরি করতে যাচ্ছি। এইটা আমাদের রূপায়ণ সিটির নেক্সট স্টেপ হতে যাচ্ছে। দেশের অর্থনৈতিক ও নাগরিক জীবনযাত্রার উন্নয়নে আরও নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে চলার জন্য রূপায়ণ সিটি সর্বদা দায়িত্বশীল এবং অঙ্গীকারাবদ্ধ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ণ সিটির ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ডে দো সুলেতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৮ জনে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১,১৫,০০০-এর বেশি মানুষ। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গত ৫ মে বন্যায় ১০৫ জন নিখোঁজ হয়। তাই ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা এখনও বাড়তে পারে। ইউরুগুয়ে ও আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যের প্রায় ৫০০টির মধ্যে ২/৩ বেশি শহরে গত কয়েকদিনের ঝড় ও বর্ষণে বন্যার প্রভাব পড়েছে। ব্রাজিলের জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা অনুসারে মূলত পোর্তো আলেগ্রেতে গুয়াইবা হ্রদ ও এর তীর ভেঙে গেছে, ফলে বন্যার পানির স্তর অনেক বেড়েছে। এদিকে সুপেয় পানির সংকটে পড়েছেন অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় ১/৩। আর এই পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। মার্সিডিজ বেঞ্জের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর র্যানকন মোটরস লিমিটেড বাংলাদেশে মার্সিডিজ বেঞ্জ ইকিউ লাইন আপের ৬টি ভিন্ন মডেল চালু করেছে। উপলক্ষে সম্প্রতি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক জমকাল অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফ চৌধুরী, বিভাগীয় পরিচালক ইমরান জামান খান, সিইও রেদওয়ানুল জিয়া।
রাজধানীতে জমকালোর এক অনুষ্ঠানের মাধ্যমে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নিয়ে এলো ভিভো V30 লাইট। স্মার্টফোনটিকে উপস্থিত সকলের মাঝে পরিচয় করিয়ে দেন দেশের জনপ্রিয় তারকা ও ভিভোর শুভেচ্ছাদূত তাহসান রহমান খান। এবারে ভিভো V30 লাইটকে অভিনব লুক দিতে রয়েছে কালার চেঞ্জিং গ্লাস ডিজাইন, যা সূর্যের আলোতে কালার পরিবর্তন করবে। সাথে থাকছে 80 ওয়াট ফ্ল্যাশ চার্জ সহ 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যা দেবে 4 বছর ব্যাটারি হেলথ গ্যারান্টি। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের লোহাগাড়ায় একটি দেশীয় তৈরি অস্ত্র, দা এবং অস্ত্র বানানোর সরঞ্জাম সহ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ। গতকাল উপজেলার চরম্বা তেলিবিলিয়া এলাকায় মোহাম্মদ রিফাতের বাড়ি থেকে ওইসব উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ টিম রিফাতের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র, একটি ধারালো দা ও অস্ত্র বানানোর সরঞ্জাম সহ জব্দ করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রিফাত ও তার সাথে থাকা কয়েকজন সুকৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধে মারামারি সহ অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, বিস্ফোরক আইনে 5টিরও বেশি অধিক মামলা রয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এবার জানাবো খেলার খবর। থাকছে বাংলাদেশ জিম্বাবুয়ে টি20 সিরিজ প্রসঙ্গ। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা বন্ধের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি। এবং মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম দফা উপজেলা নির্বাচনের প্রচারণা, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ইসির ব্যাপক প্রস্তুতি। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।